নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভারতীয় জ্যোতিষশাস্ত্র বা ট্র্যাডিশনাল হিন্দু অ্যাস্ট্রোলজি আমাদের ভারতবর্ষের প্রাচীন ঋষি মুনিদের গভীর চিন্তনের ফল। ঋষিগণ এই বিজ্ঞানকে অনুধাবন করেছিলেন এবং মহাজাগতিক সমস্ত বস্তুর মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ আর আমাদের পৃথিবীর মানব জীবনের ওপর তা কি প্রভাব ফেলেছে সেই রহস্যকেও তারা বুঝতে পেরেছিলেন। এই মহাজাগতিক রহস্যের অন্তরালে যে বিজ্ঞান, যে বিশেষ অনুসন্ধান রয়েছে তাই হলো জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। দর্শক, বেশ কিছুদিন ধরে, বিগত কয়েক মাস ধরে কয়েকটি বিশেষ রাশিতে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহদের গোচর বা ট্রানজিট হয়েছে। ট্রানজিট এখনো চলছে। এই রিসেন্ট টাইমের মধ্যে একটি ট্রানজিট হয়েছে যা বিশেষ উল্লেখযোগ্য বা বিশেষভাবে উল্লেখ করার মতো বলা যায়। সমস্ত গ্রহের রাজা, যার যার জন্য আমরা আমাদের মধ্যে চেতনাকে পেয়েছি, আমাদের সমস্ত কনসাসনেস বা অ্যাওয়ারনেসকে যে সৃষ্টি করেছে, সেই হলো রবি বা সূর্য দেবতা, যাকে আমরা আমাদের আত্মার স্বরূপ বলে জানি। সেই রবি বা সূর্য দেবতার গোচর হয়েছে বা ট্রানজিট হয়েছে মিথুন রাশিতে। প্রথম থেকেই মিথুন রাশির অধিপতি বুধ, অর্থাৎ বুদ্ধির দেবতা, মিথুন রাশিতে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে দৈত্যগুরু বা শুক্রাচার্য অর্থাৎ শুক্র দেবতাও উপস্থিত রয়েছেন মিথুন রাশিতেই। এই দুটি গ্রহের সঙ্গে এবার এসে যুক্ত হয়েছেন আমাদের কনসাসনেস বা চেতনার কারক গ্রহ, তিনি হলেন সূর্য দেবতা। তার গোচর হচ্ছে মিথুন রাশিতে 16ই জুন। দর্শক, জ্যোতিষশাস্ত্রে একথা বলা হয়, যখন সূর্য দেবতা বা রবি কোন রাশিতে বুদ্ধির দেবতা বুধের সঙ্গে এসে মিলিত হয়, তখন একটি শুভ গ্রহযোগের নির্মাণ করে। এই শুভ গ্রহযোগটি হলো বুধ আদিত্য যোগ বা বুধাদিত্য যোগ। বুধ হলো বুদ্ধি, আদিত্য হলো সূর্য, অর্থাৎ রবি ও বুধের কম্বিনেশন। এই বুধ আদিত্য বা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বুধেরই ক্ষেত্রে মিথুন রাশিতে। সুতরাং যখন কোনো একটি শুভ, এরকম গুরুত্বপূর্ণ শুভ গ্রহযোগ তৈরি হয়, তখন কোনো না কোনো সম্ভাবনা তো তৈরি হবেই। এক্ষেত্রে একটি কথা উল্লেখ করতে চাই, তা হলো যোগ কথাটি কোনো সাধারণ অর্থে নয়, বিশেষ কোনো অর্থেই ঋষিরা যোগ কথাটিকে ব্যবহার করেছেন। এটা এমন নয় যে 2+2=4। যোগ শব্দের মধ্যে একটা তাৎপর্য রয়েছে। ঋষিরা বা ঋষিগণ এই যোগ শব্দটিকে খুব লিমিটেড অর্থেই ব্যবহার করেছেন, অর্থাৎ খুব সাধারণ অর্থে ব্যবহার করেননি, গুরুত্বপূর্ণ অর্থেই ব্যবহার করেছেন। আমাদের সৌরজগতে, সৌরমণ্ডলে, রাশিচক্রের মধ্যে সমস্ত গ্রহগুলি ভ্রাম্যমাণ অবস্থায় রয়েছে। তারা ঘুরে চলেছে অনবরত, ঘুরতে ঘুরতে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করছে এবং অনেক সময় তারা একে অপরের সঙ্গে সহাবস্থান করছে বা একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের সহাবস্থান তৈরি হচ্ছে। প্রতি ক্ষেত্রেই কিন্তু যোগ তৈরি হচ্ছে না। সমস্ত গ্রহদের সহাবস্থানকে আমরা যোগ নাম দিতে পারিনি বা দেওয়া হয়নি। সুতরাং যোগ শব্দটি যে খুব লিমিটেড অর্থে ব্যবহার করেছে ঋষিগণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঋষিগণের দেওয়া এই যোগ শব্দটির অর্থ বোঝা দরকার। রবি হলো আমাদের চেতনা, আর চেতনাই আনে জীবন। রবি যখন বুদ্ধির ক্ষেত্রে অর্থাৎ বুধের ক্ষেত্রে প্রবেশ করছে, তখন বুদ্ধির সঙ্গে চেতনা বা জীবনের যোগ হচ্ছে। অর্থাৎ এই বুধ এবং রবির যোগের মধ্যে দিয়ে আমাদের বুদ্ধি জীবন বা চেতনাকে লাভ করছে, আমাদের বুদ্ধি জাগরিত হচ্ছে। যে বুদ্ধি এতদিন আনকনসাস ছিল বা
ঘুমিয়েছিল তা চেতনার স্পর্শে জীবন্ত হয়ে উঠল। সুতরাং যখনই এই বুদ্ধি চেতনার স্পর্শে জীবন্ত হবে, তখন কোনো না কোনো নতুন সম্ভাবনা তো দেখা দেবেই। আরেকটা কথা উল্লেখযোগ্য যে রবি একটি অগ্নিকারক গ্রহ। রবির স্পর্শে, অর্থাৎ আগুনের স্পর্শে পদার্থের ভেতরকার ইম্পিউরিটিস, অর্থাৎ বুধের ভেতরকার ইম্পিউরিটিস গুলো পুড়ে নষ্ট হবে। সুতরাং চেতনা বা জীবনের প্রভাবে বুদ্ধির ভেতরে দূষক গুলি নষ্ট হয়ে যাবে, বুদ্ধি পরিশুদ্ধ হবে। তাই মিথুন রাশিতে রবি এবং বুধের যোগ একটা নতুন চেতনার সৃষ্টি করবে এবং সেই চেতনার মধ্যে দিয়ে বুদ্ধিরও একটা আহ পরিশুদ্ধতা ঘটবে, একটা জাগরণ ঘটবে। এবং এই জাগরণ বা কনসাসনেস নতুন কিছুর সম্ভাবনাকে দেখাবে। মিথুন রাশিতে এই রবি ও বুধের সঞ্চার বা ট্রানজিট হয়েছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল, অর্থাৎ মঙ্গলের দ্বারা রুল হয় এই নক্ষত্র, তাই এটা খুবই অ্যাক্টিভ। এই অ্যাক্টিভিটিটা অনেকটাই মেন্টাল লেভেলে, অর্থাৎ মানসিক স্তরে। এই নক্ষত্র একজন জাতককে অনেক বেশি অনুসন্ধিৎসু বা সন্ধানী প্রকৃতির করে তোলে। বলা যায় ইট গিভস আস এ গ্রেট ডিল অফ রেস্টলেসনেস মেন্টালি অ্যান্ড ফিজিক্যাল, অর্থাৎ মানসিক স্তরে, শারীরিক স্তরে একটা রেস্টলেসনেস, একটা অস্থিরতা থাকে এই নক্ষত্রের মধ্যে। এবং ইট গিভস আস এ জেন্টেল এনার্জি অ্যান্ড মেক্স ওয়ান টিমিড লাইক ডিয়ার, অর্থাৎ হরিণের প্রকৃতির ন্যায় একটা জেন্টেল এনার্জি রয়েছে এই নক্ষত্রের মধ্যে। তাই জন্যই বোধহয় এই নক্ষত্রের নাম হয়েছে মৃগশিরা, অর্থাৎ মৃগ বা হরিণের মতো। দিস নক্ষত্রা ইজ ফেভারেবল ফর ট্রাভেলিং, initiating new activities, educational venture, and for moving or changing residence, অর্থাৎ ভ্রমণ, নতুন কোনো কর্মের উদ্যোগ কিংবা স্থান পরিবর্তন। এই পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই নক্ষত্রের গুণাবলী কয়েকটি বিশেষ দিক হলো এই বিষয়গুলি। ব্যাপারটিকে সহজ করে বললে বুঝতে সুবিধা হবে যে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ হরিণকে আমরা দেখেছি যখন খোলা ময়দানে ঘাস খায়, তখন সে মাথা নিচু করে ঘাস খেলেও তার কান দুটি খাড়া থাকে, অর্থাৎ সে সজাগ, সামান্য শব্দতেও সে মাথা উঁচু করে দেখে। এবং যখনই তার দৃষ্টির মধ্যে অন্য কোনো জায়গায় আরো বেশি সুন্দর কোনো ঘাস দেখা যায়, তখন সেখানে গিয়ে সে ঘাস খায়, অর্থাৎ স্থান পরিবর্তন করে। অবশ্যই এই স্থানটা তার দৃষ্টিগোচর জায়গাটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তার মানে মৃগশিরা নক্ষত্রে যখন রবি এবং বুধের সঞ্চার হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তখন এই যোগ যে চেঞ্জেস বা যে পরিবর্তন, স্থান পরিবর্তনকে নিয়ে আসবে, তা খুব বেশি দূরবর্তী কোনো জায়গায় নয়, তা একটা লিমিটেড, যা আমাদের দৃষ্টিগোচর হবে, অর্থাৎ আমাদের চোখের দূরত্বের মধ্যে, আমাদের দৃষ্টির মধ্যে যে জায়গাগুলো পড়বে, সেইটুকু জায়গার মধ্যেই আমরা মুভ করতে পারবো বা আমাদের মুভমেন্ট হবে, আমাদের স্থান পরিবর্তন হবে সেইটুকু জায়গার মধ্যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ট্রানজিট, অর্থাৎ রবি এবং বুধের ট্রানজিট, তাদের বুধাদিত্য যোগটি তৈরি হচ্ছে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে অনেকটা শুভ বা ভালো হয়ে গেল, বিশেষ সম্ভাবনা তৈরি করলো, কারণ মিথুন রাশি হলো ইম্যাচিওর রাশি। বুধ কন্যা রাশিতে এক্সল্টেড হয় বা উচ্চস্থ হয়, এখানে বুধ অনেক বেশি পরিপক্ক, তার বুদ্ধিমত্তার পরিপক্কতা সর্বাধিক থাকে। কিন্তু মিথুনে তার বুদ্ধিমত্তা, তার
বুদ্ধির পরিপক্কতা কম থাকে। এখানেই রবি যখন বুধের সাথে গোচর করেছে, অর্থাৎ চেতনা বা কনসাসনেস যখন এখানেই এসছে, তখনই এখানেই বুধ বা মিথুনের বুধ লার্নিং করার, নতুন কিছু শেখবার সুযোগ লাভ করছে। নতুন কিছু শেখার মাধ্যমে তার কনসাসনেস আরো পরিপক্ক হচ্ছে বা পরিপক্ক হবে, এবং তার মাধ্যমে সে সুখ, সমৃদ্ধি, এই সকল কিছুকেই অর্জন করতে পারবে। অর্থাৎ এই স্থান পরিবর্তন, এই নতুন একটা জায়গাতে যাওয়া, একটা জায়গাকে বদলে আরেকটা নতুন জায়গায় যাওয়া, যা মৃগশিরার বৈশিষ্ট্যের মধ্যে পড়েছে, যা মৃগশিরার এনার্জি প্রকাশ, এনার্জির ম্যানিফেস্টেশন বলা যায়। সেই এনার্জি বা সেই শক্তির বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তন মিথুনের বুধকে দেবে অনেক বেশি লার্নিং এর অপরচুনিটি বা শেখবার সুযোগ দেবে, এবং তার মধ্যে দিয়েই তার সুখ সমৃদ্ধির প্রাপ্তি হবে। তা এই নতুন লার্নিং বা শিখনের মাধ্যমেই এই সুখ সমৃদ্ধিকে পাওয়া সম্ভব হবে। তাই যদি এই সময় আপনি রিলোকেট করেন বা স্থান পরিবর্তন করেন, আপনার যে বুদ্ধির জাগরণ হয়েছে, যে বুদ্ধিকে আপনি ব্যবহার করে স্থান পরিবর্তন করে নতুন কিছু করার সম্ভাবনাকে পেতে চান, তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনাকে তৈরি করছে। যদি আপনি এই টাইম পিরিয়ডের মধ্যে, অর্থাৎ এই বুধ এবং রবির সংযুক্তির যে সময়টা চলছে, এর মধ্যে যদি নতুন কোনো একটি স্থানে গিয়ে কিছু করার কথা ভাবেন, তাহলে আপনার ক্ষেত্রে এই সুখ সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। কারণ বুদ্ধি জাগরিত হয়েছে, মানে বুদ্ধি জাগরিত হয়ে আছে। সূর্য দেবতা তার আপনার পথকে আলোকিত করেছে। আপনি আপনার জাগরিত বুদ্ধিকে নিয়ে আপনার পথকে দেখতে পাচ্ছেন। কোন পথে গেলে আপনি অনেক বেশি সুখ সমৃদ্ধির কাছে পৌঁছতে পারবেন, আপনি আপনার অভিপ্রায়ের দিকে যেতে পারবেন, সেই সমস্ত পথ পরিষ্কার। তাই যে স্থানে গেলে, যেখানে গেলে, যে পরিবর্তন আনলে পরে জীবনের সুখ সমৃদ্ধিকে আরো বাড়িয়ে তোলা যাবে, আরো বেশি অ্যাকোয়ার করা যাবে, সেই পথটা কিন্তু আপনার কাছে পরিষ্কার। কোনো রকম বাধা নেই। সূর্য দেবতার বা রবির আলোয় সম্পূর্ণ আলোকিত, এখানে রবি কোনো বাধাই সৃষ্টি করবে না। সুতরাং এই সময়টাতে আপনার স্থান পরিবর্তন, আপনার অভিপ্রায়ের জায়গায় পৌঁছবার জন্য কোনো রকম বাধা থাকবে না। আপনি যে স্থানে গিয়ে আপনার যে অভিপ্রায়কে পূর্ণ করতে চান, পারবেন। তাই মিথুন রাশির জন্য এই সময়টা যথেষ্ট শুভ। কোনো অসুবিধা নেই। রবি বুধের বুধায়িত যোগের ফল অত্যন্ত শুভভাবে আপনি গ্রহণ করুন। আপনার জন্য সমস্ত সমস্ত পথ আলোকিত হয়ে আছে, আপনি আপনার পথে এগিয়ে যান। এই সময় যে অপরচুনিটিস আপনি পেয়েছেন, যে অপরচুনিটিস আপনার কাছে নিজে থেকেই এসেছে, যে সম্ভাবনার স্বরূপকে আপনি দেখতে শুরু করেছেন বা পেয়েছেন, তা যদি আপনি গ্রহণ করে নেন, এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগিয়ে নেন, তাহলে এই সুযোগের ফল আপনি নিশ্চিত পাবেন। এই গোচর আপনাকে নিশ্চয়ই সেই ফল প্রদান করবে। এই সময়টা মিথুন রাশিদের জন্য কেন শুভ, তার আরেকটা যুক্তি হলো এই যে মিথুনের বুদ্ধির মধ্যে একটা দোলাচলতা থাকে, হ্যাঁ আর না এর মধ্যে তার বুদ্ধি বিচরণ করে। কিন্তু যেহেতু রবি এখন এখানে এসে গেছে, মিথুনে এসে গেছে, রবির আলোয় আলোকিত পথ, তাই এখন আর ইয়েস নো এই দোলাচল থাকবে না। অর্থাৎ এই যে দ্বিস্বভাব রাশি, মিথুন রাশিকে দ্বিস্বভাব বলা হয়, এই ডুয়েলিটি থাকবে না। এখন ইয়েস নোর মধ্যে ইয়েস এবং নো ক্লিয়ার, পরিষ্কার হয়ে যাবে।
কোনটি নেব, কোনটি নেব না, কোনটিকে গ্রহণ করা উচিত, কোনটিকে ত্যাগ করা উচিত, একদম পরিষ্কারভাবে আপনাদের কাছে পরিষ্কারভাবে সেটি অবলোকিত হবে। আপনি আপনার পথকে নির্বাচন করে নিতে পারবেন, আপনার জন্য কোনো রকম কনফিউশন থাকবে না। সুতরাং সময়টি অত্যন্ত উপযুক্ত ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সিদ্ধান্তের অনুসারে কাজ করার জন্য। এখন বাকি সমস্ত রাশির ক্ষেত্রে এই গোচরের প্রভাব কম বেশি তো থাকবে, কিন্তু যারা বা যে রাশিগুলি সরাসরি বেশি প্রভাবিত হতে পারে, তাদের মধ্যে যে রাশিটির কথা এখন বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কারণ মিথুনের দ্বিতীয় ভাব বা গেন হাউস হলো কর্কট। কর্কট চন্দ্রের রাশি, সুতরাং এক্ষেত্রে শুভত্ব এবং কিছুটা অশুভত্ব দুই রয়েছে। কারণ জল, কর্কট হলো জল আর রবি হলো অগ্নি, জল আর অগ্নির সম্পর্ক এখানে থাকছে। সুতরাং এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমোশনকে বাদ দিয়ে কাজ করলেই ভালো। এখানে ইমোশনকে নিয়ে কোনো ভাবনা, চিন্তা, সিদ্ধান্ত ঠিক হবে না, কারণ ইমোশনের কোনো এখানে গুরুত্ব থাকবে না। সুতরাং ইমোশনকে বাদ দিয়ে যদি, আবেগকে বাদ দিয়ে যদি কর্কট রাশির জাতক জাতিকারা কাজ করে, তাহলে এই গোচরের ফল তাদের জন্য যথেষ্ট উপযুক্তভাবে প্রভাব দান করবে। সিংহ রাশির ক্ষেত্রে বিচার করতে গেলে দেখা যাচ্ছে মিথুনের তৃতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ মিথুনে সঞ্চার করেছে, অর্থাৎ তাদের একাদশভাবে রবির অবস্থান ঘটছে। সুতরাং এখানে একযোগে কাজ করে যাওয়া এবং তার থেকে বেনিফিট নিয়ে নেওয়াই সহজ। কাজের গতিমুখের কোনো পরিবর্তনের দরকার নেই, একমুখী গতিতে কাজ করে যাওয়াই এখানে উপযুক্ত ফল প্রদান করবে বলে আশা করা যায়। মিথুন রাশির চতুর্থ ভাব হলো কন্যা রাশি। চতুর্থ ভাব অর্থাৎ সুখ স্থান। সুতরাং এই কন্যা রাশির ক্ষেত্রে এই গোচর যথেষ্ট ভালো, যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট শুভত্ব নিয়ে আসতে পারে। যাদের বা যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের রবি এবং বুধের যোগ রয়েছে, তাদের জন্য এই গোচর অনেক বেশি শুভত্ব নিয়ে আসতে পারে বা আসবে। কারণ কন্যার বুধ অনেক বেশি ম্যাচিওর, এখানে কোনো কনফিউশন থাকবে না। তাদের পথ, তাদের কর্মের পথ রবির দ্বারা আলোকিত হয়ে আছে এবং তাদের চয়ন করার সিদ্ধান্ত এক্ষেত্রে তাদের সুখের কারণ হবে। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি বুধের এই যোগ, এই গোচর অত্যন্ত শুভ ফল প্রদান করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে আছে। যদি কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের রবি এবং বুধের অবস্থান তাদের বার্থ চার্টে বিশেষ কোনো ডিফিকাল্টিজ এর মধ্যে না থাকে বা অশুভ স্থানে না থাকে, তাহলে এই গোচর তাদের জন্য যথেষ্ট শুভ ফল, যথেষ্ট ভালো ফল দেবে। কারণ এখানে কন্যার বুদ্ধির মধ্যে কোনো দোলাচলতা নেই, কন্যার সিদ্ধান্ত রবির দ্বারা আলোকিত হয়ে আছে, রবি তাদের পথকে আলোময় করেছে এবং তাদের এই সিদ্ধান্তের ফলে তাদের সুখ প্রাপ্তি নিশ্চিত হয়। সুতরাং এই গোচর কন্যা রাশির জন্য সবচেয়ে ভালো গোচর বলা যেতে পারে। কন্যা রাশির পর যদি আমরা পরের রাশির কথা ভাবি, তাহলে এরপরে মিথুন রাশির পঞ্চম ভাব হচ্ছে তুলা রাশি। তুলা হলো ব্যালেন্স অর্থাৎ সমতার একটা রাশি, একটা সমতা বিধান করার চেষ্টা এই রাশির মধ্যে আছে। মিথুনের পঞ্চম ভাবে তুলা রাশি, মিথুনের পঞ্চম ভাব অর্থাৎ আপনার সন্তান, আপনার পড়াশোনা, এডুকেশন, এইসব বিষয়গুলি এই গোচরের দ্বারা প্রভাবিত হবে। একটা 50-50 চান্স এক্ষেত্রে থাকবে,
কারণ তুলার মধ্যে ব্যালেন্স করার একটা প্রবণতা রয়েছে। এবার দর্শক, তার পরের রাশি বেশ ইম্পর্টেন্ট, কারণ মিথুনের পঞ্চম ভাব তুলা রাশির পরের রাশি হচ্ছে স্করপিও বা বৃশ্চিক রাশি, মিথুনের ষষ্ঠ ভাব। এটি ইম্পর্টেন্ট কেন? কারণ ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, শত্রুর বিচার করা হয়। রোগ, ঋণ, শত্রু, এনিমি। এনিমি যখন আসছে এই কথাটা, তখন অপরদিকে মিথুনের রবি, বুধ বুদ্ধিকে আলোকিত করেছে। তার মানে এর অর্থ হলো আপনার শত্রু কে আপনি তা পরিষ্কার বুঝতে পারবেন। আপনার কাছে শত্রু, আপনার রোগ, আপনার ঋণ সবকিছুই তার উজ্জ্বল রূপে আপনার কাছে প্রতিভাত হবে। আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার শত্রুকে, আপনার রোগ কি, আপনার ঋণ কোথায়। অর্থাৎ এই বিষয়ে ক্লিয়ার কাট ধারণা থাকলে পরে এদের ওপরে উইন ওভার করাটা সহজ হবে। অর্থাৎ আপনার পক্ষে রোগ, ঋণ, শত্রুকে পরাভূত করা সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং যদি বুদ্ধিকে, বিবেককে, জ্ঞানকে সঠিক পথে চালনা করা যায়, যদি রবির আলোয় আলোকিত পথে সঠিক পথটাকে বেছে নেওয়া যায়, আলোকিত পথে হাঁটা যায়, সঠিক পথে পা রাখা যায়, তাহলে শত্রু নাশও হবে, অন্যান্য সবকিছু আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে বা নিয়ন্ত্রণ করতে পারবেন, সাফল্য পাবেন। সুতরাং স্করপিওর ক্ষেত্রে বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচর একটু পজিটিভ ফল দিতে পারে যদি সঠিক পথে চলা যায়, যদি সঠিকভাবে ভাবনা চিন্তা করে প্রকৃত স্বরূপটা কি ভবিষ্যতের বা সামনের মানুষগুলির, সামনের বিষয়গুলির স্বরূপটাকে বুঝে নেওয়া যায়, তাহলে কোনো অসুবিধা হবে না। স্করপিও বা বৃশ্চিক রাশির পরবর্তী রাশি হলো সেজিটেরিয়াস বা ধনু রাশি, অর্থাৎ মিথুন রাশির সপ্তম ভাব। এক্ষেত্রে ধনুরাশি হলো বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে রবি এবং বুধ খুব অশুভ গ্রহ নয়। বৃহস্পতির ক্ষেত্রে রবি অত্যন্ত শুভ গ্রহ এবং বুধও মোটামুটি শুভই গ্রহ। তাই এই গোচরে যেখানে বুধ রবির আলোয় আলোকিত হয়েছে, যেখানে বুধ রবির ন্যায় একজন প্রাজ্ঞের মেধা, বুদ্ধিকে, বিবেককে পেয়েছে, সেক্ষেত্রে স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জন্য শুভই বলা যায় গোচরটিকে। কিন্তু মনে রাখতে হবে শুক্র গ্রহটিও এই সপ্তম ভাবে, মানে স্যাজিটেরিয়াসের বা ধনু রাশির সপ্তমে মিথুনে অবস্থান করছে। আর শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক অত্যন্ত শুভ নয়। তাই একটা আপস অ্যান্ড ডাউনস এরও বিষয় থেকে যায়। সুতরাং এই গোচরটির ওভারঅল ফল খুব যে ভালো তা বলা যায় না। যদি শুক্র কন্ট্রোল থাকে তাহলে গোচরের ফল ভালো হবে। যদি শুক্র আনকন্ট্রোলড বা পীড়িত হয় আপনাদের বার্থ চার্টে, তাহলে ধনু রাশির ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। এর পরের রাশি, অর্থাৎ ধনু রাশির পরের মকর রাশি হলো মিথুনের অষ্টম ভাব। মিথুনের অষ্টম ভাব মকর রাশি, সুতরাং অষ্টম একটু ডিফিকাল্টিসকেই দেখায়, কিন্তু এখানে বিশেষ অসুবিধে হওয়ার কথা নয়, কারণ শুক্র এবং বুধ দুই মকরের অর্থাৎ শনির ফ্রেন্ডলি প্ল্যানেট। মকর রাশির অধিপতি হলো শনি। শনির সঙ্গে শুক্র এবং বুধের সম্পর্ক শুভ, কিন্তু শনির সঙ্গে রবির সম্পর্ক শুভ নয়। আমরা পৌরাণিক মতে জানি যে রবি এবং শনি পরস্পরের পিতা পুত্রের সম্পর্ক, যদিও কেউ কাউকে মানতে পারেনি। রবি শনির কে পুত্র হিসেবে গ্রহণ করেনি, আর
শনি সর্বদাই সন্তানের অধিকার চেয়ে এসেছে রবির কাছ থেকে। কিন্তু এখানে যেহেতু বুদ্ধি পিউরিফাইড হচ্ছে, রবির আগুনে বুধের অশুদ্ধিগুলি পুড়ে পরিষ্কার হচ্ছে বুধ, তাই যদি পুরনো সমস্ত জড় ভাবনাগুলোকে ছেড়ে এগিয়ে যাওয়া যায়, যদি নতুন ভাবনার আলোকিত পথের পা রাখা যায়, তাহলে এই অষ্টমের বিপরীতে যে গোচর হয়েছে, অর্থাৎ মকর রাশির বিপরীতে যে গোচর হয়েছে, তা বিশেষ কোনো অশুভ ফল দেবে না। সুতরাং মকর রাশির অর্থাৎ মিথুন রাশির অষ্টম ভাবের ক্ষেত্রে এই গোচর, এই রবি বুধ শুক্রের সমন্বয়ে একটা ভালো সম্ভাবনাকে দেখায়, যদি এখানে অবশ্যই এই কথাটি স্মরণ রাখতে হবে, যদি এখানে আগের পূর্বের যে চিন্তাগুলো নিয়ে চলেছে সেই চিন্তাগুলোকে যদি বাদ দিয়ে নতুন ভাবনায়, পরিশুদ্ধ ভাবনায় এগিয়ে যাওয়া যায়, তাহলে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। অর্থাৎ প্রি বায়াসড চিন্তা ভাবনাগুলোকে সরিয়ে ফেলতে হবে এবং নতুন ভাবে ভাবনা নিয়ে এগোলেই মকর রাশির ক্ষেত্রে এই গোচরের ফল শুভই হবে। মিথুনের ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাব, মিথুন রাশির নবম ভাব বা রাশি হলো কুম্ভ রাশি। আবার সেই শনিরই ক্ষেত্র, কুম্ভ রাশি শনির ক্ষেত্রে, কিন্তু এখানে রাহুরও একটা লর্ডশিপ রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে শনি এবং রাহুর দুজনেরই লর্ডশিপ থাকে। কিন্তু রাহুর সঙ্গে রবির এবং শনির সাথে রবির সম্পর্ক কোনোটাই শুভ নয়। দুইটি গ্রহের সঙ্গে রবির সম্পর্ক কখনোই শুভত্বে থাকেনি। তাই কুম্ভ রাশির ক্ষেত্রে এই গোচর খুব বেশি পজিটিভ রেজাল্ট দেবে না। এর পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মিথুন রাশির দশম ভাব হলো মীন রাশি, দশম ভাব অর্থাৎ কর্মের ক্ষেত্র। কিন্তু এখানে এই গোচরের ফল বিশেষ শুভ হতে পারলো না, কারণ মীন রাশি হচ্ছে রাশিচক্রের শেষতম রাশি, অর্থাৎ হাউস অফ লিবারেশন বা ব্যয়ের ঘর। এখানে সবকিছু ছেড়ে দিতে হয়। যেখানে ছেড়ে দেওয়ার বিষয় আসে, সেখানে কর্ম বা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত বিষয়গুলো যদি ছেড়ে দেওয়ার মধ্যে পড়ে, তাহলে সেখানে শুভত্ব কি রইল? তাই এই গোচর মীন রাশির জন্য খুব শুভ হতে পারবে না। এর পরবর্তী রাশি হলো মেষ রাশি, অর্থাৎ মিথুন রাশির একাদশতম স্থান। একাদশ ভাব হলো গেন হাউস বা ইচ্ছা পূর্তির ভাব, ইচ্ছা পূর্তির ঘর, ইচ্ছা পূরণের ঘর। এখানে দর্শক, মজার বিষয়টি হলো মেষ রাশির অধিপতি হলো মঙ্গল এবং মিথুন রাশির কারক প্ল্যানেট হলো মঙ্গল। মিথুন রাশির কারক প্ল্যানেট বা গ্রহ হলো মঙ্গল, আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলেও মঙ্গল। অর্থাৎ যদি মঙ্গলের সমস্ত ডেজায়ার এবং এনার্জিকে নিয়ে কাজ করা যায়, যদি একটা মার্শাল, মঙ্গলের মধ্যে একটা মার্শাল এনার্জি আছে, যদি সেই মার্শাল এনার্জিকে নিয়ে, সেই শক্তিকে নিয়ে যদি ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যাওয়া যায়, তাহলে ইচ্ছা পূরণ হবেই, ইচ্ছা পূরণে কোনো বাধা আসবে না। এই গোচর মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আনতে পারবে। এক্ষেত্রে একটাই কথা, ইচ্ছা পূরণের ক্ষেত্রে যে এনার্জিকে নিয়ে নামতে হবে, সেই এনার্জিতে যেন কোনো ঘাটতি না থাকে। যদি আমরা মঙ্গলের এনার্জিকে যদি আমরা হনুমানজিকে দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি বজরং বলিকে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে বলতে হবে বজরং বলির মতন একমুখী ভক্তি, যে একমুখী যোগ নিয়ে, একমুখী গতিতে, একটা একরোখা মনোভাব নিয়ে, অপার ভক্তি নিয়ে যদি আমরা এই
ইচ্ছা পূরণে পা রাখতে পারি, তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবেই হবে। এই যোগ সেই ফল দান করতে সক্ষম হবে। মিথুনের এই যে গোচরে, যেখানে আমরা লার্নিং এর কথা বলছি, যেখানে রবি তার মধ্যে ইমপিউরিটিসকে সরিয়ে বুধকে পজিটিভ লার্নিং এর দিকে নিয়ে যাচ্ছে, যদি এই লার্নিং কে নিয়ে মেষের মঙ্গল তার ইচ্ছা পূরণের পা রাখতে পারে, তার ইচ্ছা পূরণের একাগ্র হয়ে এগিয়ে যেতে পারে, তাহলে যথেষ্ট শুভ সম্ভাবনা রয়েছে, এ কথা বলতেই হবে। এবার মেষ রাশির পরবর্তী রাশি বৃষ রাশি, অর্থাৎ মিথুন মিথুন রাশির দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব মানে আমরা নর্মালি একটু নেগেটিভ দৃষ্টিভঙ্গিতেই দেখি। দ্বাদশ মানে হাউস অফ ডিট্যাচমেন্ট, হাউস অফ লিবারেশন, হাউস অফ ডেথ, অর্থাৎ এখানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, ডেথ, এসব বিষয়ের বিচার হয় বলে এখান থেকে ডিফিকাল্টিজ, পেন সবকিছু আসে বলে আমরা দ্বাদশ ভাবকে কখনোই পজিটিভ রূপে দেখিনি বা দেখতে পারি না। বা বলতে পারি যে দ্বাদশ ভাব আসলেই মনের মধ্যে একটা ভয় এসে যায়। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে রবি তার গোচরে দ্বাদশ ভাবে সর্বদাই ভালো ফল দেয়। রবি তার দ্বাদশ ভাবের ওপর সর্বদাই শুভ প্রভাব দিয়ে যায়। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে এই গোচর পজিটিভ বা ভালো ফল প্রদান করবে বলেই মনে হয়, এখানে কোনো অসুবিধা নেই। তবে সর্বাধিক যে দুটি রাশিকে এই গোচর সবচেয়ে শুভ ফল দিতে পারে তা হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মিথুন রাশির থেকেও বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং 29শে জুন পর্যন্ত যতদিন এই গ্রহযোগ চলবে, যতদিন এই বুধাদিত্য যোগ চলবে, এই দুই গ্রহের দ্বারা পরস্পরের এনার্জি বিনিময় হবে এবং বুধের ইম্পিউরিটিস দূর হবে, রবির আলোকিত পথে বুদ্ধি তার সঠিক পথ খুঁজে নিতে পারবে। ততদিন কন্যা রাশি, মিথুন রাশি বা অন্যান্য যাদের ক্ষেত্রে পজিটিভিটির কথা বলা হয়েছে, সেই সব রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভত্বের সম্ভাবনা রয়েছে। এই গোচর 29শে জুন পর্যন্ত থাকবে। সুতরাং 29শে জুন পর্যন্ত যে সময়টি আপনারা পাচ্ছেন, এই সময়কালের মধ্যে সমস্ত রকম অপরচুনিটিকে, পসিবিলিটিকে গ্রহণ করুন। আপনাদের যাদের কন্যা রাশি বা মিথুন রাশি কিংবা যে রাশিগুলির জন্য শুভত্বের ফল আছে এই গোচরে, তাদের জাতক জাতিকাদের বলছি যে যে অপরচুনিটিস গুলো পাবেন তাকে অ্যাভেল করুন, তাকে গ্রহণ করুন এবং এই গোচরের শুভ ফল লাভ করার চেষ্টা করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং কমেন্টস জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।